সকালে থেকে উঠতে পারছিল না প্রাপ্তি। ব্যথার পুরোটা শরীর মনে হচ্ছে যেন মরার মতো হয়ে আছে। তারপরও কষ্ট করে উঠে গোসল করে ফ্রেশ হয়ে নিল। তারপর নিচে গিয়ে নাস্তা বানালো। সকাল 7টা বাজে। নাস্তা বানানো শেষ করে প্রাপ্তি ড্রয়িং রুমে সোফায় বসেছিল। বসে বসে ভাবছিল তার অতীত জীবনের কথা। তার বিয়ের আগে তার জীবনটা কতই না সুন্দর ছিল। কেন যে সায়ানের সাথে ওর বিয়ে হলো, এসব ভাবতে ভাবতেই কখন যে প্রাপ্তির চোখ লেগে গেল সে টের পেল না। এই প্রাপ্তি। হঠাৎ করেই প্রাপ্তির ঘুম ভেঙে গেল। সায়ান ডাকছে। অস্থির হয়ে দৌড়ে গেল সায়ানের রুমে। কিরে, তোরে এত ডাকি শুনতে পাস না? কি করিস সারাদিন তুই? খালি ঘুম ছাড়া আর কোনো কাজ নাই নাকি তোর? প্রাপ্তি চুপ। আমি শাওরে যাচ্ছি, আমার শার্ট প্যান্টগুলো আয়রন করে রাখো, মিটিং আছে আজকে, বলে সায়ান শাওর চলে গেল। প্রাপ্তি সায়ানের কাপড়গুলো আয়রন করে নিচে গেল। নাস্তা রেডি করে টেবিলে রাখলো। সায়ান শাওর শেষ করে এসেই নাস্তা করে তাড়াতাড়ি অফিসে চলে গেল। সারাদিন প্রাপ্তি বাসায় একা থাকে, আর ওর সাথে থাকে ওর একাত্তি আর সায়ানের অত্যাচারের নির্বাক চিৎকার। ও চাইলেও কারো কাছে ওর মনের কথাগুলো খুলে বলতে পারে না। সকাল 9টায় বাসার দারোয়ান শফিক বাজার করে দিয়ে গেল। প্রাপ্তি সবগুলো বাজার কেটে কুটে ফ্রিজে ভরে রাখলো, আর যেগুলো রান্না করার সেগুলো রান্না করে নিল। 12টায় বুয়া এসে ছোটা কাজগুলো করে দিয়ে গেল। বুয়া শুধু ঘর ঝাড়ু আর কাপড় ধোয়ার কাজ করে চলে যায়। দুপুরে সব কাজ শেষ করে প্রাপ্তি জহরের নামাজ সেরে নিল। তারপর খাওয়া দাওয়া করে এসে ড্রয়িং রুমে সোফায় শুয়েছিল। সারাদিন এই ড্রয়িং রুমেই থাকতে হয় তাকে। এত বড় বাড়িতে 4টা রুম থাকার পরও ড্রয়িং রুমই তার থাকার জায়গা, কারণ সবগুলো রুমের মুখোমুখি এই রুম। সায়ানের রুম থেকে ডাক দিলে সহজেই শোনা যায় ড্রয়িং রুম থেকে। একটু দেরি হলেই গালাগালি শুরু করে সায়ান। তাই প্রাপ্তি এখানেই থাকে সারাক্ষণ। দুপুরেই সায়ানের ফেরার কথা, কিন্তু ফিরল না। বিকেলে 5টায় সায়ান ফিরে আসলো। ওর সাথে একটা মেয়ে ছিল, ফর্সা করে, লম্বা, পাতলা গড়ন, খোলা মাঝারি চুল, একটা হাতা কাটা বেনারসি রঙের ওয়েস্টার্ন ড্রেস পরা। মেয়েটা সায়ানকে জান বাবু বলে ডাকছিল। সায়ান মেয়েটিকে বেবি বলছিল। খুব খারাপ লাগছিল তাদের অবস্থা দেখে। সায়ান ড্রিঙ্কস করে এসেছিল। সায়ান মেয়েটির কাঁধের উপর হাত দিয়ে ভর করেছিল। মেয়েটি সায়ানকে রুমে নিয়ে যাচ্ছিল, যে রুমে কিনা আমার অধিকার, তাও কিছু বললাম না। যাওয়ার সময় সায়ান বলে গেল ও আজকে বাসায় থাকবে, তাই রাতের খাবার ব্যবস্থা করো। প্রাপ্তি ফ্রিজ থেকে মাছ মাংস বের করে রান্নাবান্না করে নিল। রান্না করতে করতে ভাবছে হয়তো গরিব হয়ে জন্মটা আমাদের জন্য পাপ, তাই তার প্রায়শ্চিত্ত এইভাবেই করতে হচ্ছে। রাতে খাবার টেবিলে মেয়েটিকে সায়ান জিজ্ঞেস করেছিল, আমি কে? সায়ান উত্তর দিল, আরে আমাদের বাসার কাজের লোক, মা যাওয়াত সময় রেখে গেছে আমাকে দেখাশোনা করার জন্য। কথাটা প্রাপ্তির বুকে গিয়ে বিঁধল। মুহূর্তেই ওর চোখে পানি এসে পড়ল। এত সুন্দর একটা মেয়ে ঘরে থাকলে তুমি ঠিক থাকতে পারো? তুমি আসো না আমার লাইফে? আর যত সুন্দরী মেয়েই হোক বা থাকুক না কেন, তুমি থাকলে আর কিছু লাগে না। কথাগুলো প্রাপ্তির কাছে খুব যন্ত্রণাদায়ক মনে হচ্ছিল, নিতে পারছিল না সে। তাই ওখান থেকে ড্রয়িং রুমে গিয়ে বসলো। সায়ান আর রিয়ার খাওয়া শেষে তারা রুমে চলে গেল। প্রাপ্তি এসে খাওয়া দাওয়া করে সব গুছিয়ে রাখলো। রাতে সায়ানের রুমের পাশ দিয়ে যাওয়ার সময় প্রাপ্তি রুমের ভিতর থেকে রিয়ার শব্দ শুনতে পেল। প্রাপ্তির আর বুঝতে বাকি রইল না, তারা যৌন মিলনে লিপ্ত ছিল। 2 ফোঁটা চোখের জল ফেলে ড্রয়িং রুমে এসে প্রাপ্তি শুয়ে পড়ল। সকালে উঠে নাস্তা বানালো। সায়ান আর রিয়া নাস্তা করে একসাথে বেরিয়ে গেল। যাওয়ার সময় সায়ান বলে গেল, আমার আজকে ফিরতে দেরি হবে, তুই দেখিস বাইরে কোথাও যাস নে আবার, আর কারো সাথে ফোনে কথা বলবি না, বলেই চলে গেল। সারাদিনে কাজকর্ম শেষ করে প্রাপ্তি সোফায় বসে টিভি দেখছিল। হঠাৎ করে তার অতীতের কথা মনে পড়ল।
সায়ানের সাথে প্রাপ্তির বিয়ে হলো আজ 5 মাস। এই 5 মাসে কত কিছুই না হলো, এখনও হচ্ছে। প্রাপ্তি ইন্টারে পরীক্ষা শেষ করা মাত্রই তার দাদি বলল সায়ানের সাথে প্রাপ্তিকে বিয়ে দিবে। সায়ান প্রাপ্তির ফুফাতো ভাই। সায়ানের মা সালেহা খাতুনের প্রস্তাবেই প্রাপ্তির দাদি প্রাপ্তির বাবাকে বিয়ের কথা বললেন। বোনের এমন একটা চাওয়াতে প্রাপ্তির বাবা আসিফ সাহেব না বলতে পারেননি। তাই পারিবারিকভাবেই ধুমধাম করেই সায়ান আর প্রাপ্তির বিয়েটা হলো। সায়ান গ্র্যাজুয়েশন শেষ করে এখন নিজেদের ব্যবসা সামলায়, আর প্রাপ্তি তো ইন্টার শেষ করলো। স্বপ্ন ছিল উকিল হবে, কিন্তু এমন কিছুর তার জীবনে ঘটে গেল যে তার আর উকিল হয়ে ওটা হলো না। বিয়ের দিন রাতে মানে বাসর ঘরে সায়ান প্রাপ্তিকে খুব শাসাচ্ছিল। মায়ের ইচ্ছা মতেই আমাদের বিয়েটা হয়েছে, আমি তোকে মন থেকে বউ হিসাবে মেনে নিতে পারবো না, কখনোই না। কথাটা মাথায় ঢুকিয়ে নিস। আর আমার রুমে আমার অনুমতি ছাড়া কখনোই আসবি না। আমি যখন ডাকবো তখন আসবি, তখন আগে না। প্রাপ্তি এগুলোকে কিছুতেই মেনে নিতে পারলো না। ভিতরে ভিতরে সে ঘুমড়ে ঘুমড়ে কাঁদছে। সবশেষে রাতের খাওয়া দাওয়া করার পরে প্রাপ্তি রুমেই ছিল। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছিল। পাশেই বিছানা ছিল। পরক্ষণে সায়ান এসে এক ধাক্কা দিয়ে প্রাপ্তিকে বিছানার উপরে ফেলে দিল। তারপর প্রাপ্তির উপরে স্বামীর অধিকার খাটালো। বৈধ ধর্ষণ যাকে বলে, নিজের বিয়ে করা বউকে যেভাবে ধর্ষণ করছে সায়ান, তার মনের ক্ষুধা না মেটা পর্যন্ত সে প্রাপ্তিকে এভাবেই ধর্ষণ করে গেল। প্রাপ্তি চিৎকার করছিল, কিন্তু সায়ান ওর মুখে হাত দিয়ে চেপে ধরছিল। সায়ানের ক্ষুধা মিটে যাওয়ার পর প্রাপ্তিকে টেনে বিছানা থেকে উঠিয়ে বলল, যা মেঝেতে গিয়ে ঘুমা। এই বিছানা আমার, একান্তই আমার, আর কারো না। প্রাপ্তির ইচ্ছা করছিল ওখানেই সায়ানের গালে একটা চড় লাগিয়ে দেয়, কিন্তু সে কিছু না বলে মেঝেতে বিছানা করে শুয়ে পড়ল। সকালে উঠে ফ্রেশ হয়ে প্রাপ্তির রান্নাঘরে গেল। দেখলো তার ফুপু নাস্তা বানাচ্ছে। প্রাপ্তি বলল, ফুপু কোনো কাজ থাকলে বলেন, আমি করে দিচ্ছি। কিরে, এখনও আমাকে ফুপু বলেই ডাকবি? এখন তো আমি তো মা। এতদিন ফুপু বলে এসেছিস, এখন হঠাৎ করে মা ডাকতে পারবো? অন্য কোথাও বিয়ে হলে তো ডাকতে হতো আমাকেই, ডাকলি না হয় মা বলে। আচ্ছা ঠিক আছে। দুজনে মিলে নাস্তা বানালো। সায়ান ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিল। বাইরে যাওয়ার জন্য রেডি হয়ে বের হচ্ছিল। তখন তার মা বলল, কালকেই বিয়ে করলি আর আজকেই সকালেই তোর বাইরে যেতে হবে? কয়দিন না গেলে কি হয়? ফালতু বকো না তো মা। ঘরে বসে থেকে কি করব এখন? কি করবি মানে? বিয়ে করেছিস, ঘরে বউ রেখে এখন কি কাজে বাইরে যাবি তুই? ও, তার মানে আমি ঘরে বসে বসে তোমার ভাইজিকে দেখবো এখন? ও, এখন তোর বউ সায়ান, কথাটা মাথায় রাখিস। মা, আমি তোমার কথায় ওকে বিয়ে করেছি, না হলে ওর মতো মেয়ের দিকে সায়ান চোখ তুলেও তাকায় না। চুপ কর সায়ান, এসব কি কথা বলছিস তুই? আমাকে এসব কথা বললে আমার মাথা খারাপ করো না মা। আমি যাচ্ছি। প্রাপ্তির কিছুই বলার ছিল না, ওসব করে দাঁড়িয়ে রেখে গেল। দুপুরে রান্নার সময় সালেহা খাতুন প্রাপ্তিকে বলল, কিরে মা, তোর মন খারাপ? না তো মা, কিছু না। আমি বুঝতে পারছি তোর মনটা খুব খারাপ। একমাত্র তুই পারিস সায়ানকে ঠিক করতে, মেয়েদের নেশা, মদ সিগারেটের নেশা কাটাতে। যদিও কখনো আমাকে বুঝতে দেয় না যে ও মেয়েদের সাথে মেলামেশা করে। আমি কিভাবে করব মা? একটা ছেলের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে একটা সুন্দরী মেয়ে। তুই তো কোনো দিক থেকে কম না রে মা। আল্লাহ সব দিকে দিয়ে তোকে সুন্দর করে বানিয়েছে, তাই চাইলেই তুই পারবি ওকে তোর আয়ত্তে এনে ওর জীবনটা সুন্দর শৃঙ্খল করে তুলতে। আমরা আর কয়টা দিনই আছি এখানে। সায়ানের ছোট বোন কাছে চলে যাব। আমার হাতছা মা, আমি চেষ্টা করব আমার পুরোটা দিয়েই। সারাদিন কথাগুলো প্রাপ্তির মাথায় ঘোরপাক খেয়ে গেল। কিভাবে কি করবে বুঝে উঠতে পারছিল না প্রাপ্তি। যাই হোক, এভাবেই তাদের দিনকাল চলতে থাকলো।
বাবা মা যতদিন ছিলেন ততদিন প্রাপ্তি সায়নের রুমেই ঘুমাতো, কিন্তু মেঝেতে। শুধুমাত্র সায়নের মনের ক্ষুধা মেটানোর সময়টাতে প্রাপ্তির জায়গা হতো বেডে। প্রতিদিন সায়ন কোনো না কোনো মেয়ের সাথে কোনো ফোনে কথা বলে, জান বাবু এসব বলে সম্বোধন করে। প্রাপ্তি নীরবে শোনে আর চোখের জল ফেলে। কিছুদিন পরে সায়নের বাবা মা চলে গেল। বাবা মা চলে যাওয়ার পর থেকে সায়ন প্রতিদিন কোনো না কোনো মেয়েকে নিয়ে বাসায় আসে। সারাদিন সিগারেট, মদ আর মেয়ের নেশায় পড়ে থাকে সে। তার ঘরে যে একটা বউ আছে তার দিকে সায়নের কোনো খেয়ালই নেই। খাবার সময় আর রাতের ক্ষুধা নিবারণের সময় শুধু প্রাপ্তি সায়নের সঙ্গী। সারাদিন বাসায় বসে থাকে আর এগুলোই করে। একদিন প্রাপ্তি রান্না করছিল সকালে, সবে কড়াইয়ে তেল দিল, প্রায় গরম হয়ে আসছে। এমন সময় সায়ন ডাক দিল, তাড়াতাড়ি যেতে হবে, না হলে আবার গালাগালি শুরু করবে। তাই তাড়াহুড়া করে কড়াই নামাতে গিয়ে হাতের উপরে পড়ে গেল সবগুলো তেল। মুহূর্তে মনে হচ্ছিল যেন ওর প্রাণটা বের হয়ে গেল। কিরে প্রাপ্তি, তোর কত সময় লাগে? জলদি আয়। কোনো মতে হাত ওড়না আঁচলে লুকিয়ে গেল সায়নের রুমে। ছোট লোকের বাচ্চা, এত সময় লাগে তোর এখানে আসতে? কি করিস সারাদিন? আমার কাপড়গুলো আয়রন করে রাখ, আমি শাওয়ারে যাচ্ছি। অনেক কষ্ট করে প্রাপ্তি সায়নের কাপড়গুলো আয়রন করে নিল। তারপর নিচে গিয়ে নাস্তা রেডি করে নিল। হাতটা মনে হচ্ছে যেন জলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। সায়ন যখন নাস্তার টেবিলে আসলো তখন প্রাপ্তি জিজ্ঞেস করলো, বাসায় কোনো মলম আছে? কি করবি মলম দিয়ে? হাত পুড়ে গেছে, লাগাবো। এ আছে, দেখে নিস। নাস্তা করে সায়ন চলে গেল। প্রাপ্তি অনেক খুঁজলো কিন্তু কোথাও ফার্স্ট এইড বক্স খুঁজে পেল না। এদিকে ব্যথা যন্ত্রণায় হাত পুড়ে যাচ্ছে। কোনো উপায় না দেখে প্রাপ্তি পোড়া জায়গায় টুথপেস্ট লাগিয়ে দিল কিছু। অনেক কষ্ট করে রান্নাবান্না করে নিল। দুপুরে ফ্রেশ হয়ে নামাজ পড়ে না খেয়ে ঘুমিয়ে পড়ল ড্রয়িং রুমের সোফায়। শরীরটা মনে হচ্ছে যেন আগুনের মতো পুড়ে যাচ্ছে। জ্বর এসে পড়েছে, চোখ দুটো লাল হয়ে গেছে। বিকালে ঘুম ভাঙলো, উঠে দেখে হাতের পোড়া জায়গাটা ফোসকা পড়ে গেছে, ভিতরে পানি জমে গেছে। উফ, কি যে ব্যথা হচ্ছে। ফ্রিজ থেকে বরফ বের করে কিছুক্ষণ লাগালো। যতক্ষণ লাগালো ততক্ষণ শান্তি লাগে। সন্ধ্যায় সায়ন বাসায় ফিরে এলো, এসে রুমে চলে গেল। রাতে খাওয়া দাওয়ার পর সায়ন প্রাপ্তিকে বলল রুমে যাওয়ার জন্য। প্রাপ্তি বলল, আমার শরীরটা ভালো লাগছে না, আজকে চুপচাপ যা বলেছি তা করবি, মুখে মুখে কথা বলবি না। রাতে সব কাজ শেষ করে প্রাপ্তি কাঁপতে কাঁপতে রুমে গেল। জ্বরে পুরো শরীর পুড়ে যাচ্ছে, হাতের ব্যথায় ইচ্ছে করছে মরে যেতে। এ অবস্থায় সায়ান প্রাপ্তির উপরে যৌন নির্যাতন চালালো। প্রাপ্তির শরীরে বিন্দু পরিমাণ শক্তি নেই। সায়ান যখন প্রাপ্তির হাত চেপে ধরেছিল তখন প্রাপ্তির হাতের ঠোসা ফুটে গেল। চামড়া উঠে যাওয়ায় হাতের যন্ত্রণা আরও তীব্রতর হয়ে গেল। ও চেয়েও চিৎকার করে কাঁদতে পারছে না। সায়ন এতটাই নিষ্ঠুর যে এই অবস্থা দেখো প্রাপ্তিকে ছাড়েনি। পরের দিন সকালে কোনো মতে প্রাপ্তি উঠে গোসল করে নিল। গোসল করে ড্রয়িং রুমে এসে শুয়েছিল। একদম ভালো লাগছিল না, নাস্তা বানায়নি। সায়ন উঠে চিল্লাচিল্লি শুরু করলো, এখন আমি না খেয়ে বাইরে যাব? তোকে দিয়ে কিছু হবে না, সারাদিন ঘুম আর ঘুম, এছাড়া আর কোনো কাজ নেই। তারপর বাহিরে চলে গেল। তারপর 1 ঘন্টা পরে ফিরে আসলো মদ আর সিগারেট নিয়ে। এসেই রুমে চলে গেল। শফিক বাজার করে দিয়ে গেল। প্রাপ্তি সেগুলো কোনো রকম কেটে কুটে রান্না করে আবার শুয়ে রইল। শরীরটা এতটাই খারাপ লাগছিল যে কি করবে বুঝে উঠতে পারছিল না। রাতের খাবার টেবিলে সায়নের চোখ পড়ল প্রাপ্তির হাতের উপরে। বলল, হাতে কিছু লাগাসনি? টুথপেস্ট লাগিয়েছিলাম, তোকে না বলেছি এ মলম আছে? খুঁজে পাইনি তো বলিসনি কেন আমাকে? প্রাপ্তি আর কিছু বলে না, চুপ করে থাকে। ও বুঝে উঠতে পারছিল না হঠাৎ করে সায়ন এমন ভালোভাবে কথা বলছে কেন। রাতে কলিং বেল এর শব্দ শুনে প্রাপ্তি দরজা খুলল।
দেখে শফিক। শফিক তার হাতে একটা প্যাকেট দিয়ে বলল, সায়েন সাহেব কইল এইটা আপনারে দিতে। প্রাপ্তি বুঝতে পেরে একটা মুচকি হাসি দিয়ে গেট লাগিয়ে দিল। প্রাপ্তি প্যাকেটটা খুলে দেখে একটা মলম। ও বুঝে নিল এটা হাতে লাগানোর জন্য সায়েন আনিয়েছে। প্রাপ্তি ওষুধ লাগিয়ে নিল হাতে, তারপর শুয়ে পড়ল। মলমটা খুব ঠান্ডা, জ্বালাপোড়া খুব কমে গেছে, কিছুটা আরামদায়ক লাগছে। সকালে উঠে দেখে ব্যথা অনেকটাই কমে গেছে। প্রাপ্তি ফ্রেশ হয়ে নাস্তা বানিয়ে নিল, তারপর সায়েনের রুমের দিকে গেল। গিয়ে দেখে সায়েন ঘুমাচ্ছে এখনো। কিছুক্ষণ প্রাপ্তি দাঁড়িয়ে দেখলো সায়েনের দিকে, আর রাতের কথা ভাবছিল। যতটা খারাপ ভেবেছি অতটা খারাপ না সায়ান। হঠাৎ করে সায়ানের ঘুম ভেঙে গেল। প্রাপ্তি চোখ নামিয়ে ফেলল। সায়ান বলল, কিরে এখানে কি করিস? না মানে কিছু না। কয়টা বাজে? 8:20 বাজে এখন। ডেকে দিলি না কেন আমাকে? আমার কাজ আছে আজকে। আমি কি জানতাম নাকি? আমার কাপড়গুলো আয়রন করে রাখো, আমি শাওয়ারে যাচ্ছি। প্রাপ্তি কাপড়গুলো আয়রন করে রাখলো। তারপর সায়ান নাস্তা করে অফিসে চলে গেল। সায়ান বাসায় আসলেই মেয়েদের সাথে ফোনে কথা বলে, আর প্রয়োজন হলে প্রাপ্তিকে বিছানার সঙ্গী বানায়। পুরনো কথাগুলো ভাবতে ভাবতে কখন যে প্রাপ্তির চোখ লেগে গেল টেরই পেল না। হঠাৎ করে কলিং বেল বেজে উঠল। প্রাপ্তি দরজা খুলে দেখে সায়ান দাঁড়িয়ে আছে। সায়ান ঘরে ঢুকতেই বলল, যাও শাড়ি পরে আসো, আমরা আজকে আকাশ দেখব। প্রাপ্তি তার চোখকে বিশ্বাস করতে পারছিল না। ও দাঁড়িয়ে রইল সায়ানের সামনে। সায়ান বলে, শুনতে পাওনি কি বলেছি? জলদি যাও, আজকের চাঁদটা খুব সুন্দর, আলো ছড়িয়ে চাঁদে গায়ে জ্যোৎস্না দেখবি একসাথে। তুমি একটু সেজে গুজে আসো। প্রাপ্তি নীল শাড়ি আর লাল চুড়ি পরে নিল, চুলগুলো চিরুনি দিয়ে আঁচড়ে আসছিল। এমন সময় সায়েন এসে বলল, চুলে খোপা করো কেন? খোলা চুলেই তো ভালো লাগে আমার কাছে। আরে করো না। তারপর প্রাপ্তি চুলে খোপা করে নিল সুন্দর করে পিছন থেকে। সায়ান এসে ওর খোপায় কাঠবেলি ফুল গুজে দিল, আর প্রাপ্তিকে জড়িয়ে ধরে বলল, বড্ড ভালোবাসি তোমায় বলে সায়ান প্রাপ্তির কপালে চুমু খেয়ে নিল। এমন সময় প্রাপ্তি, এই প্রাপ্তি। সায়ানের ডাকে ঘুম ভেঙে গেল প্রাপ্তির। উফ, স্বপ্ন ছিল এটা। ঘড়ির দিকে তাকিয়ে 1:25 বাজে। এত রাতে সায়ান ডাকছে কেন? যাকগে। প্রাপ্তি সায়ানের রুমে গেল। কিরে এতক্ষণ ধরে ডাকছি, শুনতে পাস না? কানে তুলো দিয়ে রাখছিস নাকি? না আসলে ঘুমিয়ে পড়ছিলাম। হ্যাঁ, সারাদিন ঘুম খাওয়া ছাড়া আর কিছু কাজ নাই তোর? এত রাতে আমি কি করব আর না ঘুমিয়ে? রিয়াকে একটা ড্রেস দে, ওর ড্রেসটাতে পানি পড়ে ভিজে গেছে। বাবু, আমি এসব খ্যাত ড্রেস পরবো না। রিয়া, তাহলে কি করবে এখন? সায়ান, তোমার সাথ দাও, পরে নিব। রিয়া, আচ্ছা ঠিক আছে। সায়ান এই শুনে, আমার ড্রেসটা ওয়াশ করে দে, সকালে আমার যেতে হবে বাসায়। রিয়া, আচ্ছা। প্রাপ্তি এসে রিয়ার ড্রেসটা ধুয়ে শুকাতে দিল। বাড়ির কথা খুব মনে পড়ছে। সে কবে মায়ের সাথে দেখা করে এসেছে, আর যাওয়া হয়নি। সকালে সায়ানকে বলবো বাবা মায়ের সাথে দেখা করতে যাব। সকালে নাস্তা বানিয়ে দিল রিয়া, আর সায়ান নাস্তা করে নিল। রিয়া চলে গেল নাস্তা করেই। যাওয়ার সময় বলে গেল, আমার সায়ানের দিকে একদম বাজে নজর দিবি না, ওর আশেপাশে কম যাবি। প্রাপ্তি রিয়ার কথায় কান দেয়নি। রিয়া চলে যাওয়ার পরে প্রাপ্তি সায়ানকে বলল, অনেকদিন বাসায় যায় না, যদি আপনি অনুমতি দেন তাহলে আমি একবার বাবা মায়ের সাথে দেখা করে আসতে চাই। আমার খাওয়া দাওয়া দেখবে কে? না খেয়ে থাকবো? আমি রান্না করে দিয়ে সকালে যাব, আবার বিকেলেই চলে আসব। থাকবো না, আপনি তো ওই সময়টা অফিসেই থাকবেন বা অন্য কাজে বাইরে থাকেন। আপনি বাসায় আসার আগেই আমি চলে যাব। আচ্ছা, আমি অফিসে যাওয়ার সময় তোকে নামিয়ে দিয়ে আসব, কিন্তু আমি বাসায় এসে যেন তোকে পাবেন। আমি ওয়াদা করছি, আমি আপনার ফেরার আগেই বাসায় চলে আসব। থাকবো না।
পরে দুজনেই খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে নিল। প্রাপ্তির নীল রঙের একটা শাড়ি, হাতে ভর্তি লাল রেশমি চুড়ি পরে নিল, একটা স্টেশনের ছোট টিপ পরলো, চোখে গাঢ় করে কাজল, ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক লাগালো, আর চুলগুলো খোপা করে নিল। আর ফর্সা শরীরে এই সাজে অনেক সুন্দর লাগছিল।